হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে সাকামোতো ডেইজের 6 নম্বর এপিসোড চলে এসেছে। তো বাড়তি কোনো কথা না বলে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। এবং তুমি চাইলে ব্রেকটাকে স্কিপ করে সরাসরি মূল ভিডিওতে যেতে পারো। সিম্পলি যাবে হচ্ছে ডিসক্রিপশনে, সেখানে গিয়ে ডুরেশনে ক্লিক করবে এবং সরাসরি মূল ভিডিওতে চলে যাবে, কোনো সমস্যা নেই। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এপিসোডের শুরুতে আমাদের একটা পাখি দেখানো হয়, তোতা পাখির মতো। আর পাখিটা আকাশে উঠছিল, আর এরপর পাখিটা এসে একটা ছেলের হাতে বসে। আর ছেলেটা তখন পাখিটাকে খাবার দেওয়ার চিন্তা করে, পিসু তোর খাবারের মূল্য অনেক বেশি। ওই পাখির নাম পিসু আর কি। আর যেহেতু আমাদের কাছে অনেক বেশি টাকা পয়সা নেই, এ কারণে অনেকদিন হলো আমি নিজেই পেট ভরে ভালো কিছু খেতে পারিনি। আর তাই আমাদের যে কোনো ভাবে এই সাকামোতো নামের লোকটাকে মারতে হবে। আর ওকে মারতে পারলেই আমরা 1 বিলিয়ন ইয়েন বাউন্টি পাবো, মানে প্রায় 80 কোটি টাকার মতো। আর এত টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনতে পারবো। তবে এখানে ওর হাতে আমরা সাকামোতোর আগের যে ছবিটা, সেই ছবিটা দেখতে পাই। মানে বাউন্ডারিটা যখন করা হয়েছিল তখন তো সাকামোতো স্লিম ছিল, আর বর্তমানের ছবিটা হয়তো অনেকের কাছেই নেই। তবে ওই মুহূর্তে ওই হারামজাদা যেহেতু পেটে ক্ষুধাও, তখন জাপানের সবচেয়ে জনপ্রিয় যে খাবার সুশির কথাই ভাবছিল। সুশি হচ্ছে মনে করে এমন একটা খাবার, মাছ বা মাংস বা যে কোনো একটা ভেজিটেবল দিয়ে ভেতরে ভাত ভরা থাকে আর কি। তো যাই হোক, এরপর আমাদের সাকামোতোর দোকানকে দেখানো হয়। আর এখানে শিনকে আমরা দেখতে পাই এবং শিন ভাবছিল যে অনেক বেশি অ্যাসাসিনদের এখানে আসার কারণে দোকানের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, মানে অনেক মারপিট হয়েছে। তো এই কারণে আমাদের এখন এই দোকানকে রিপেয়ার করতে হবে। তো যেহেতু ওদের কাছে খুব বেশি টাকা নেই, এই কারণে ওরা একটা শুটিং কম্পিটিশনে পার্টিসিপেট করার চিন্তা করে। আর এই কম্পিটিশনে পার্টিসিপেট করলে ওরা 1 মিলিয়ন ইয়েন পাবে। আর 1 মিলিয়ন ইয়েন মানে হচ্ছে প্রায় 7 লাখ টাকার মতো। তবে এটা কোনো সত্যিকারের শুটিং বা সত্যিকারের গুলাগুলি নয়, মানে খেলনা গুলাগুলি। আর তখনই সেখানে ওদের দোকানে হিটম্যান চলে আসে। আর সে এসে বলে, আমার নাম হচ্ছে হিসুকে, আর আমি এখানে সাকামোতোকে খুঁজছি। তো শিন তোকে দেখে বুঝতে পারে যে এটাও একজন হিটম্যান। তবে যেহেতু হিসুর কাছে সাকামোতোর আগের ছবিটা ছিল, কারণ ও সাকামোতোকে সামনে দেখেও চিনতে পারে না। তো শিন তখন ভাবতে থাকে ছেলেটা তো আসলে একটা গর্ধব। আর তখন লু বলে, সাকামোতো তো অনেক বেশি কমন একটা নাম, আর এখানে অনেক বেশি মানুষ রয়েছে যাদের নাম হচ্ছে সাকামোতো। ওই মেয়েটা বলে আর কি। তো এটা শুনে হিসুকে বলে, আমি তো এই ব্যাপারে কিছুই জানতাম না, কিছুই জানি না, আমি এখন কি করবো, সাকামোতোকে কই খুঁজে পাই। তো এখানে উল্লেখ্য, শিন বিশ্বাসই করতে পারছিল না যে একজন মানুষ, তার উপরে প্রায় একটা হিটম্যান। তো এরপর শিন করে কি, হিসুকে মাইন্ড রিড করার চেষ্টা করে। আর এখানে ওর মাইন্ড রিড করে পায় হচ্ছে যে হিসুকে এখনো সুশি খাবারের ব্যাপারে চিন্তা করছে। তো এই কারণে শিন বুঝতে পারে যে এই গর্ধবের মাইন্ড রিড করে কোনো লাভ নেই, আরো সময় নষ্ট। আর তারপর শিন করে কি, হিসুকে ভয় দেখানোর জন্য বলে, দেখো এই পৃথিবীতে কয়েক কোটি মানুষের নাম সাকামোতো। আর এই কথাটা শোনার পরে সত্যি সত্যি হিসুকে আরো ভয় পেয়ে যায় এবং সে ভাবতে থাকে, তাহলে তো আমি কোনোভাবে আসল সাকামোতোকে খুঁজে বের করতে পারবো না, তার মানে আমাকে সারা জীবনই ক্ষুধার্ত থাকতে হবে। আর তখন ওর পেট থেকে গুড়গুড় শব্দ আসা শুরু করে, কারণ অনেক বেশি ক্ষুধার্ত ছিল। এবং এরপরও অনেক নিষ্পাপ টাইপের চেহারা বানায় এবং আশা করছিল হয়তো এই দোকানের কেউ ওকে খেতে দেবে। তবে কেউ ওকে খাবার না দেওয়ার কারণে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে। তবে চলে যাওয়ার পরে শিন তখন সবাইকে বলে যে হিসুকে আসলে এখনো যায়নি, ও বাইরে দাঁড়িয়ে কান্না করছে, কারণ ও শিন তো মাইন্ড রিড করতে পারে। তো এরপর সাকামোতো করে কি, হিসুকে কয়েকটা পোর্ক বান দেয়, শুয়োরের বনরুটি। আর এ কারণে খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, শিন ভাবছিল যে হিসুকে একটা অ্যাসাসিন, মানে একটা হিটম্যান, কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারবে না এই দুনিয়াতে। তবে সাকামোতো বলে, ব্যাপারটা এরকমও নয়, বাস্তবে ওর মতো অ্যাসাসিনরাই বেশি দিন জীবিত থাকে বা ওর মতো হিটম্যানরা বেশি দিন জীবিত থাকে, কারণ ওরা কোনো কাজের না, কোনো মিশনেও যায় না, কোনো গুলাগুলিও খায় না। তো এরপর আমাদের দেখানো হয় হিসুকে একটা বিল্ডিং এর উপর তাঁবু লাগিয়ে থাকে, কারণ ওর কাছে রুমে থাকার মতো ভাড়া নেই এবং ওর তাঁবুর অবস্থাও খুব খারাপ এবং এটাকে সারানোর মতো টাকা পয়সা ওর কাছে ছিল না। আর এই টেন্টটা বা এই তাঁবুটোর দাদি ওকে অনেক আগে গিফট করেছিল, আর এই কারণে এই তাঁবুটোর কাছে অনেক বেশি স্পেশাল। তো যাই হোক, এরপরও ভাবতে থাকে যে ও যখন হিটম্যানের জব করতো তখন অন্যান্য হিটম্যানরা ওকে বলেছিল যে হিটম্যান হওয়ার কোনো যোগ্যতা তোমার নেই, তো এই কারণে তোমার হাল ছেড়ে দেওয়া উচিত। আর হিসুকে তখন ভেবেছিল একদিন না একদিন আমি তাদের
সবাইকে অবশ্যই ভুল প্রমাণ করে দেব। তবে কখনোই সে ভুল প্রমাণ করতে পারে না, তখনই জোরে বাতাস বয় আর এই কারণে ওর তাঁবুটা ভেঙে যায়। তো চিন্তা করো, মরার উপর খাড়ার ঘা। তো এই কারণে হিসুকে বুঝতে পারছিল না এখন ওর কি করা উচিত। আর তখন ওর কাছে একটা কাগজ উড়ে আসে, আর এটা ছিল হচ্ছে সেই শুটিং কম্পিটিশনের বিজ্ঞাপন, এবং এটা প্রাইজ মিলিয়ন ছিল হচ্ছে 1 মিলিয়ন ইয়েন, মানে 7 লাখ টাকা। আর এটা দেখে অনেক খুশি হয়ে যায়, কারণ এই টাকা দিয়ে ও অনেক সুশি খেতে পারবে এবং বেশ কয়েক মাস মনে করে বাড়ি ভাড়া করে থাকতে পারবে। আর জাপানে 1 লাখ টাকা কিন্তু বাড়ি ভাড়া থাকার জন্য কিছুই না, ছোট্ট একটা কেবিনে থাকতেই 1 লাখ টাকা লাগে। তো যাই হোক, পরের দিন আমাদের টুর্নামেন্টের সিন দেখানো হয়, আর এ কারণে সিন অনেক বেশি কনফিডেন্ট ছিল এবং সে ভাবছিল যে এখানে যারা অংশগ্রহণ করবে তারা তো নুব শুটার, কিন্তু ওরা হচ্ছে রিয়েল লাইফের হিটম্যান, তো ওরা খুব সহজে হারিয়ে দেবে। তো যাই হোক, এখানে তাদেরকে ওয়াকি টকি দেওয়া হয় কমিউনিকেশনের জন্য। তবে লু এখানে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছিল না, আই মিন আমাদের ওই মেয়েটা, সে শুধুমাত্র চিয়ার আপ করার জন্য এসেছে। তবে লু যেহেতু একটা অরিজিনাল মালখোর, সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, আর তখনই তারা দেখতে পায় এখানে হিসুকেও এসেছে এবং রেজিস্ট্রেশন করার চেষ্টা করছে। তবে ওর কাছে যেহেতু কোনো টিম নেই, কারণে ওকে রিজেক্ট করে দেওয়া হয়। আর হিসুকেও এখানে সাকামতোদের দেখে ফেলে, এবং যেহেতু একবার ওদেরকে দেখেছে এজন্য ও যে করে কি শিনের পা জড়িয়ে ধরে এবং শিনকে বারবার রিকোয়েস্ট করছিল শিন যেন ওকে টিমে নেয়। তবে শিন ওকে না বলার চেষ্টা করে, কিন্তু হিসুকে ওর পা ছাড়ে না। তো যেহেতু কোনোভাবেই পা ছাড়ে না, তখন শিন করে কি ওকে ওদের টিমে নিয়ে নেয়। আর এ কারণে হিসুকে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ওদেরকেও ইনস্ট্যান্টলি বন্ধু হওয়া শুরু করে। মানে অনেকটা আমার টাইপের লোক, একজনের সাথে 2 মিনিট কথা বললো, হ্যাঁ আমার কলজার ভাই, আমার বন্ধু, ওকে পুরো পেটের কথা বলে দাও। তো যাই হোক, এরপর টুর্নামেন্ট শুরু হওয়ার অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, এবং এই টুর্নামেন্টের শুধুমাত্র একটাই নিয়ম ছিল, সেটা হচ্ছে নিজের টিমের প্লেয়ারদেরকে বাঁচিয়ে অপোনেন্টকে বা প্রতিপক্ষকে শুট করে এলিমিনেট করে দিতে হবে। আর এই পিস্তল থেকে এক ধরনের রং বের হবে, এবং তুমি যদি গুলি করো যার শরীরে রং লাগবে সেই বাতিল। তো যাই হোক, সেখানে থাকা বয়স্ক লোকেরা এই টুর্নামেন্ট নিয়ে অনেক খুশি ছিল, অনেকে মনে করো শহরের মানুষরা অনেক বেশি খুশি, কারণ এই টুর্নামেন্টটা প্রতি বছরই হয় শুধুমাত্র তাদের শহরকে পরিষ্কার করানোর জন্য। আর এই কারণে সাকামতো এই জিনিসটাকে পছন্দ করে। তো যাই হোক, এখানে হিসুকে নামে নতুন যে ছেলেটা এসেছে সে নিয়মগুলো বুঝতে পারেনি, আর এই কারণে শিন তাকে বলে আমাদের টিম বাদে বাকি যত টিম রয়েছে তাদের সবাইকে তোমার শুট করে এলিমিনেট করে দিতে হবে। তো যাই হোক, বাকি যত টিম ছিল সাকামতো টিমকে দেখে অনেক আন্ডার এস্টিমেট করছিল, কারণ বুঝতেই পারছো একটা মোটা, একটা কাবু আর একটা ছোট। তবে তখনই হিসুকে করে কি ওদের সবাইকে গুলি করে মুহূর্তের মধ্যে এলিমিনেট করে দেয়, আর এই কারণে তাদের সম্পূর্ণ টিম 1 সেকেন্ডের মধ্যে এলিমিনেট হয়ে যায়। আর এটা দেখে শিন পুরো অবাক এবং বুঝতে পারে এই ছেলেটা তো আসলে অনেক স্কিলফুল, মানে শুটিং ওর ভালো জোর রয়েছে। আর তারপর শিন নিজেও করে কি মাইন্ড রিড করে পেছনের 2জন লোককে এলিমিনেট করে দেয়, আর তখনই 2টা লোক 2 পাশ থেকে এসে সাকামোটোকে শুট করে এলিমিনেট করার চেষ্টা করে, বাট সাকামোটো ন্যানো সেকেন্ডের মধ্যে ওদের বন্দুক নিয়ে ওদেরকে এলিমিনেট করে দেয়। তবে এখানে উল্লেখ্য, সাকামোতো আগে ভেবে রেখেছিল যে এই প্রাইজ মাইটা সে যদি পায়, 7 লাখ টাকা যদি পায়, সে দোকানে বুলেট প্রুফ গ্লাস লাগাবে আর এর সাথে নতুন মাল উঠাবে, মানে অনেক কাঁপনো রোজ উঠাবে। আর এদিকে আমরা দেখি হিসুকে অনেক খুশি, সে বলে আমি অনেক খুশি কারণ জীবনে প্রথমবার আমি টিমমেটের সাথে লড়াই করতে পারছি, মানে ওকে আজ পর্যন্ত কেউ সাথে নেয়নি আর কি, কেউ দাম দেয়নি। আর তখনই সবাই সাকামতো সাকামতো বলে চিয়ার আপ করতে থাকে। তো এটা শুনে হিসুকে বলে সাকামতো, এই মোটকম, এই তোমার নাম কি সাকামতো? এটা বলার পরে হিসুকে বলে ছবির সাকামতো আর তোমার মধ্যে তো অনেক বেশি পার্থক্য, তো এই জন্য আমি নিশ্চিত তুমি আসল সাকামতো না। বাট তখনই সেখানে আমাদের মাতাল লু চলে আসে এবং বলে আরে আমাদের যে ম্যানেজার, আই মিন আমাদের যে সাকামতো, সে আগে অনেক পাতলা ছিল, তবে আমরা এই মোটা সাকামতোকে পছন্দ করি। তো এটা শুনে হিসুকে আবারও ছবি বের করে এবং ও ভেবে বলে না, এই ছবির সাথে তো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার কোনো মিল নেই, আলাদা আলাদা 2জন। বাট তখনই লু ছবি দেখে বলে আরে তুমি তো একটা বলদো, দেখো না চুল আর চশমাটা একই রকম রয়েছে। তো এটা দেখে শিন তো মনে করো শক খেয়ে যায়, এবং শিন তাড়াতাড়ি যায় হচ্ছে হিসুকের কাছে এবং ওকে বোকা বানানোর চেষ্টা করে এবং 7-5 বোঝায় যে এটা আসল সাকামতো না। তো হিসুকেও এই কথা মেনে নেয় এবং হাসতে হাসতে বলে হ্যাঁ এটা কিভাবে সাকামতো হতে পারে। কিন্তু তখনই সে সাকামতোর দিকে বন্দুক তাক করে, আর সাথে সাথে সাকামতোও করে কি ওর দিকে তাক করে, আবার শিনোবো হিসুকের দিকে বন্দুক তাক করে। তো এক টিমের একে অপরের উপর বন্দুক তাক করেছে, এটা দেখে সেখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়। কিন্তু তখন হিসুকে পুরোপুরি বুঝতে পারে বন্দুক ধরার ভাব ধরেই যে এটাই সাকামতো এবং সেই সাকামতো যাকে সে খুঁজছে। বাট হিসুকে তখন রেগে যায় এবং সাকামতোকে বলে মিথ্যা বলে একদমই পছন্দ করে না। আর সাকামতো তখন মনে মনে চিন্তা করে টুর্নামেন্ট তো এখনো শেষ হয়নি, 7 লাখ টাকা তো আমি হাতছাড়া করতে পারি না। বাট তখনই সেখানে উপর থেকে টুর্নামেন্টের আর অনেক প্লেয়ার ওদের উপর গুলি করে এলিমিনেট করার চেষ্টা করে। তো এটা দেখে সবাই ওখান থেকে সরে যায়, আর শিনো বলে পারফেক্ট একটা টাইমিং হয়েছে। তো যাই হোক, এরপর শিন ওদেরকে শুট করে এলিমিনেট করে দেয়, আর সাকামতো সবাইকে এলিমিনেট করা শুরু করে। বাট তখন আমরা দেখি হিসুকে করে কি সেখান থেকে ওই ফাইট না করে, আই মিন এই টুর্নামেন্টের অংশগ্রহণ না করে ও পালিয়ে যাচ্ছে এবং হুইসেল বাজে ওর যে তোতা পাখি রয়েছে, আই মিন পিসুকে কে ডাকে। তো পিসুকে তখন করে কি উড়ে ওর আসল যে বন্দুক একটা স্নাইপার নিয়ে আসে, আর এই স্নাইপারের স্কোপ লাগানো ছিল। তো যাই হোক, হিসুকে তখন এম করে সাকামতোর উপর গুলি চালিয়ে দেয়, আর সাকামতো ছিল হচ্ছে ওর সামনে। তো সাকামতো বুঝতে পারে ওর দিকে একটা বুলেট আসছে, তো সাকামতো তখন ওই বুলেটটা হাত দিয়ে ডাইভার্ট করে দেয়, তবে যথেষ্ট ওর হাতে আঘাত হয়। আর হিসুকে যেহেতু অনেক দূর থেকে স্নাইপিং করছিল, এই কারণে হিসুকে অনেক বেশি অ্যাডভান্স স্টেজ পাচ্ছিল, মানে একে তো সাকামতোর কাছে গিয়ে অ্যাটাকও করতে পারছে না, আবার দ্বিতীয়ত আমাদের শিনোর মাইন্ড রিড করতে পারছে না। তো এই জন্য হিসুকে করে কি সেখান থেকে আরো
দূরে যেতে থাকে আর শিন ওর পিছে পিছে যাওয়ার চিন্তা করে, তবে সাকামোতোকে থামিয়ে দেয় কারণ অলরেডি অনেক প্লেয়ার ওদেরকে ঘিরে ফেলেছে, আই মিন টুর্নামেন্টের প্লেয়াররা। আর এদিকে হিসুকে দৌড়ে পালাচ্ছিল আর তখন হিসুকে বলা শুরু করে, হিসুকে তুমি কি কান্না করছো? তখন হিসুকে বলে, আরে না আমি কান্না করছি না, কিন্তু ও নিজেও কান্না করছিল কারণ ওর নিজের টিমমেট এতদিন পরে ও একটা বন্ধু পেয়েছিল, তার উপর ওর গুলি করতে হয়েছে। তো যাই হোক সাকামোতো শিন একটা কভারে চলে আসে আর শিন এখানে হিসুকের মাইন্ড রিড করার চেষ্টা করে, তবে হিসুকে অনেক দূরে থাকার কারণে শিন ওর মাইন্ড রিড করতে পারে না। আর সাকামোতো তখন শিনকে বলে, দেখো একটা স্নাইপারের সাথে ফাইট করার জন্য তার পজিশন জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর একটা স্নাইপারকে তুমি ঘোস্ট ওয়ারিয়র বা ভৌতিক ওয়ারিয়র বলতে পারো। আর তখনই সাকামোতো টোপ ফেলার জন্য একটু বাইরে যায় এবং একটা বুলেট এসে সাকামোতোর সামনে থাকা আয়নায় লাগে। তবে সাকামোতো বুঝতে পারে যে এই আয়নায় তো গুলি করা সম্ভব না, সামনে তো ওরকম কোনো অ্যাঙ্গেল নেই বা ওরকম কোনো পজিশন নেই। আর তখনই হিসুকে ওয়াকি টকিতে বলতে থাকে, তোমরা আমার নিশানা থেকে বাঁচতে পারবে না। আর সাকামোতো বুঝতে পারে এই ছেলেটা খুবই স্কিলফুল এবং সে তার গুলিকে রোটেট করতে পারে, মানে একটা নর্মাল গুলি যে সোজা যায় কিন্তু সে করে কি তার গুলিটা বাঁকাতে পারে, মানে বাতাসে দিক চেঞ্জ করে ফেলবে, আই মিন অনেকটা ওয়ান্টেড সিনেমার সিনের মতো। তো যাই হোক এরপর হিসুকে বলে, আমার এই বুলেটটাকে স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে আর এই কারণে চাইলে এটাকে দিয়ে রোটেট এবং বাউন্স করানো যায়, আর এই কারণে আমি যে কোনো অ্যাঙ্গেলে শুট করতে পারি। তো শিন তখন বলতে শুরু করে, বন্ধু কিছুক্ষণ আগেও তো আমাদের বন্ধু বলছিল, এখন আমাদেরই গুলি করে ভরে দেওয়ার চেষ্টা করছো। তো এটা শুনে হিসুকে বলে, আমরা এখনো বন্ধু, কিন্তু তার আগে আমি একজন হিটম্যান, তার উপর আবার আমার পয়সার খুব দরকার। তো এটা বলে আবারও ওদের উপর গুলি করতে থাকে। তো এই কারণে শিন আর সাকামোতো সেখান থেকে পালানো শুরু করে এবং তারা জিগজ্যাগ ভাবে দৌড়াচ্ছিল, আই মিন একে বেঁকে, যাতে হিসুকের গুলি ওদের না লাগে। আর তখন ওদের সামনে একটা ডেড এন্ড চলে আসে, আই মিন রাস্তা বন্ধ, কিন্তু তখন ওরা দ্রুত করে একটা গলির মধ্যে লুকায় আর তারা দুজনে এভাবে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছিল। আর এদিকে হিসু তখন তার অতীতের ব্যাপারে ভাবতে থাকে, আর ওই সময় সে ফিজিক্যালি স্ট্রং ছিল না, এমনকি তার মাথায় বেশি বুদ্ধিও ছিল না, মানে সে ইন্টেলিজেন্স ছিল না, মানে কি বলবো মেধাবীও ছিল না, শক্তিও ছিল না। তবে একটা গুণ ওর ছিল যেটা ও সৃষ্টিকর্তার কাছে পেয়েছিল, সেটা হচ্ছে শুটিং এ পারদর্শিতা, আই মিন গুলি করতে পারে খুব নিশানা লাগিয়ে। এবং প্রথমবারও যখন হিটম্যান হয়েছিল তোমার এই স্কিলটার জন্য ও খুব খুশি ছিল এবং ও তার সিনিয়রদেরকে বলেছিল যে আমি স্নাইপিং এ মাস্টার, কিন্তু তখন সিনিয়র ওকে বলেছিল তোমার মতো মাস্টার আমাদের দরকার নেই, আমাদের এমন একটা সহকর্মী দরকার যে যে কোনো পরিস্থিতিতে ফাইট করতে পারে। তো এখানে তোমাদের একটা বিষয় বুঝিয়ে বলি, এই হিসুকে মনে করো যে এসএমজি বা এয়ার যেগুলো আর কি শর্ট রেঞ্জ, আই মিন ক্লোজ ব্যাটল বা একটু দূরের ব্যাটল, মানে AK-47 এর মতো যে অস্ত্রগুলো রয়েছে ওগুলো খুব একটা ভালো ইউজ করতে পারে না। ও হচ্ছে লং রেঞ্জের ওই স্নাইপারের মধ্যে স্পেশাল, কিন্তু হিটম্যানের দরকার হচ্ছে সব ধরনের গুলি চালাতে পারবে। স্নাইপার লাগে হচ্ছে যুদ্ধক্ষেত্রে, বুঝতে পারছো। আর ওরা যে হিটম্যানের কাজ করে তখন তো এরকম মিশন সিলেক্ট করার চয়েস থাকবে না, যে কোনো সময় যে কোনো অস্ত্র পেতে পারে, যে কোনোটা দিয়েই কাজ করতে হবে। যেমন প্রথম মিশনে হিসুকে একটা ছুরি পেয়েছিল এবং সে ছুরি ভালো মতো ব্যবহারই করতে পারেনি, তো এই কারণে তাকে অফিসিয়াল কাজ দেওয়া হয়েছিল। আর এই জন্য লোকেরা তাকে বলতো যে তোমার পক্ষে হিটম্যানের হওয়ার চিন্তা বাদ দাও, তুমি এক কাজ করো, আলামিনের একটা জিম আছে সেখানে তুমি কেয়ারটেকারের কাজ নাও। তো যাই হোক কিছুদিন পরে হিসুকে চাকরি থেকে বাদ দেওয়া হয় আর হিসুকে ওই সময় অনেক বেশি হতাশ ছিল, কারণ সে ভাবছিল তাকে দিয়ে হয়তো কিছুই সম্ভব না। আর তখনই সে সাকামোতোর বাউন্ডারি মেসেজ দেখতে পায় আর চিন্তা করে এই বাউন্ডারিকে আমি কমপ্লিট করব এবং নিজেকে একজন ফ্রিল্যান্স হিটম্যান হিসেবে প্রমাণ করব। ফ্রিল্যান্স হিটম্যান মানে হচ্ছে কোনো কোম্পানির আন্ডারে না, একা একা কাজ করবে। তো যাই হোক এরপর সিন বর্তমানে আসে আর সিন তখন হিসুকে বলে, তুমি কি তোমার ওয়াকিটকিটা বন্ধ করবে? তুমি যে তোমার দুঃখের বেচাল পারছো এগুলো আমাদের কান ফাটাচ্ছে, আর তাছাড়া তুমি যখন গুলি করে এই গুলির শব্দটা আমাদের কান আরো বেশি জোরে আসে। তো এটা শুনে হিসুকে বলে, ও আমি তো এটা খেয়ালই করিনি, মানে বুঝতেই তো পারছো একটু বোকা। আর তারপর সিন আবারও হিসুকে বলে, দেখো অন্যেরা তোমার ব্যাপারে কি ভাবছে, তুমি এই ব্যাপারে কেন ফোকাস করো, তুমি শুধুমাত্র নিজের উপর ভরসা রাখো, তাহলে তুমি সফল হতে পারবে, যে কোনো অস্ত্র দিয়ে লড়াই করতে পারবে। আর তারপর সিনের মাথায় একটা বুদ্ধি আসে যে ও যেহেতু একটা বলদ, ওর লোকেশন বের করার জন্য একটু দুষ্টুমি করি। তো করে কি ওর কানে যে তোমার ওয়াকি টকিটা রয়েছে সেটা মুখের কাছে নিয়ে অনেক জোরে চিৎকার করে। তো এটার কারণে হিসুকে চমকে যায় আর এর মাধ্যমে সিনোর লোকেশন আইডেন্টিফাই করে ফেলে। আর হিসুকের লোকেশন জানার সাথে সাথে সাকামোতো করে কি ছোট্ট একটা পাথরের টুকরো ওঠায় আর হিসুকের দিকে ওটা ছুড়ে দেয় হিসুকে ওদেরকে শুট করার আগে, এবং আমরা দেখতে পাই সাকামোতোর ওই পাথরের টুকরাটা হিসুকের স্নাইপার ভেঙে টুকরো করে দেয় এবং হিসুকেও নিচে পড়ে যায়। আর এটা থেকে হিসুকে বুঝতে পারে যে সাকামোতো একটা মনস্টারের মতো শক্তিশালী মানুষ এবং ও অন্য লেভেলের, মানে বুঝতেই পারছে এটা হচ্ছে সাকামোতো ইউনিভার্সের ওয়ান পাঞ্চ ম্যান, আই মিন আমাদের সাকামোতো। তো এরপর আমাদের দেখানো হয় টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে, চীন আর সাকামোতোরা এই টুর্নামেন্ট জিতেছে। আর তারপর আমরা দেখতে পাই হিসুকে একটা জায়গায় বসে বসে কান্না করছে, আর সে কান্না করছে কারণটা হচ্ছে সে টুর্নামেন্ট হেরে গিয়েছে। আর এর সাথে যে বাউন্টির টাকাটা, মানে সাকামোতোকে মারতে পারলে যে টাকাটা পেতো সেটা তো আর সম্ভব না, সাকামোতো অনেক বেশি শক্তিশালী, তার উপর আবার কি হয়েছে ওর স্নাইপারটা ভেঙে গিয়েছে। তো এই জন্য বলতে থাকে আমি আসলে কোনো কাজেরই না। কিন্তু এটা শুনে সাকামোতো বলে, দেখো আজ পর্যন্ত আমি তোমার মতো এত ট্যালেন্টেড কোনো স্নাইপারের সাথে ফাইট করিনি। তো এইটা শুনে হিসুকে আবারও সেখানে কান্না করতে থাকে, কারণ আজকের আগে কেউ তার প্রশংসা করেনি, তার সাথে তো ভালোভাবে কথা বলেনি। তো যাই হোক সিন তখন হিসুকে বলে, নাও তোমার ভাগের টাকা নাও। কিন্তু এটা ছিল মাত্র 50 ইয়েন, মানে 50 ইয়েন কত হয় আমি একটু হিসাব করে দেখি, তো এই তো মনে করো 35 টাকার মতো। তো যাই হোক
হোক, কেন ওকে 35 টাকা দিলো 7 লাখ টাকার মধ্যে? অ্যাকচুয়ালি ও স্নাইপারে গুলি করে শহরের যে ক্ষতিগুলো করেছে, সাকামতো তো ভালো মানুষ, সেই ক্ষতিগুলো তো ঠিক করবে, সেই ক্ষতিগুলো ঠিক করতেই 6-7 লাখ টাকা লেগে যাবে। তো এই জন্য হিসুকে টাকা পাইনি। আর এরপর আমাদের আওয়াইকে দেখানো হয়, আর আওয়াই বলে হ্যাঁ তোমরা অনেক পরিশ্রম করেছো, কিন্তু তোমার সব টাকা খরচ হয়ে গিয়েছে, তবে তারপর আমি খুশি তোমরা চ্যাম্পিয়ন হয়েছো। আর তখনই শিন আওয়াইকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনারা সাকামতোর সাথে দেখা হয়েছিল কিভাবে? কারণ আমার তো মনে হয় না সাকামতো আপনাকে আগে ডেটে যাওয়ার জন্য বা প্রেমের প্রস্তাব দিয়েছিল, কারণ উনি তো খুব অ্যাটিটিউডাল লোক। আর তখনই আওয়াই করে কি ভাবতে শুরু করে যে কিভাবে দেখা হয়েছিল। আর শিন তখন করে কি আওয়াইয়ের মাইন্ড পড়তে শুরু করে। আর শিন জানতে পারে, আমরা তো জানি যে এটা সাকামতো শ্বশুরের দোকান, তো এই দোকানে আওয়াই মাঝে মাঝে বসতো। তো সাকামতো এই দোকানে একবার এসেছিল এবং প্রথমবার আওয়াইকে দেখে ও ক্রাশ খেয়ে গিয়েছিল। কিন্তু আওয়াই সাকামতোর শার্টে তখন রক্ত দেখতে পায়, তো আওয়াই তখন দ্রুত চলে যায়। সাকামতো ভেবেছিল হয়তো ভয় পেয়ে চলে গিয়েছে, তবে সাকামতো যখন ফিরে আসছিল দোকান থেকে, তখনই আওয়াই দ্রুত চলে আসে এবং ওকে একটা ব্যান্ডেজ দেয় এবং সাকামতোর চিকিৎসা করে। তবে এই কারণে সাকামতো অনেক লজ্জা পেয়ে যায়। আর তখনই আওয়াই এসে সাকামতোকে ব্যান্ডেজ করে দেয় এবং মনে করে চিকিৎসা করা শুরু করে। কিন্তু বর্তমানে সাকামতো এটা ভেবে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, কারণ শিন তো মাইন্ড রিড করতে পারে আর আওয়াই তো ওটা নিয়ে ভাবছে। তো এই জন্য সাকামতো তখন শিনকে মেরে ফেলার ব্যাপারে চিন্তা করতে থাকে। মানে সাকামতো শিনকে তখন আওয়াইয়ের মাইন্ড রিড করতে না করে দেয়, আর শিনও বুঝতে পারে এবং সাকামতোর কাছে সরি চায়। বাট আওয়াই বুঝতে পারে না কি হলো, হঠাৎ করে শিন সাকামতোকে সরি কেন বললো। আর এরই সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম, এই পর্যন্ত আমি অনেক সিরিজ এক্সপ্লেন করেছি, অনেক এপিসোড এক্সপ্লেন করেছি, বাট সাকামতো ডেইসের যেটা আমি দেখলাম, এটার যে গল্প অনেক বেশি আহামরি ভালো সেরকম না, কিন্তু কই দিয়ে যে এপিসোড শেষ হয়ে যায় এটা আমি বুঝতে পারি না। আমার কাছে মনে হয় এপিসোড অনেক দ্রুত শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি বিদায় নেব। তার আগে তোমাদের একটা তথ্য দিই, ইউটিউবিং এর বাইরে আমার কিন্তু একটা প্রতিষ্ঠান রয়েছে, খুব সম্প্রতি আমি প্রতিষ্ঠানতে দিয়েছি, এবং সেটা হচ্ছে একটা ফিটনেস ক্লাব বা জিম। অ্যাকচুয়ালি হয়েছে কি, আমার লাইফে সবই আছে কিন্তু ডিসিপ্লিন নাই। তোমরা জানো অনেক আগে থেকে আমার ঘুমের প্রবলেম এবং অনেক প্রেশার থাকে। তো এই ডিসিপ্লিনটা আনার জন্য আমি মূলত জিমটা দিয়েছি আর কি। তো ওই জিমের কিছু ক্লিপ আমি তোমাদেরকে প্লে করে দিচ্ছি, এবং আমাদের ওই জিমের বয়স মাত্র হচ্ছে 1 মাস 11 দিন, কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু মোটামুটি ভালোই, এবং তোমরা দোয়া করবে যেন আমরা সফল হই এই জিমে। আর সফলতা শুধুমাত্র যে টাকার দিক দিয়ে তা নয়, আমি যেন আমার হেলথ নিয়ে অনেক বেশি সিরিয়াস হই। সিগারেট বা রাত জাগা বা আমার যে অন্যান্য ব্যাড হ্যাবিট গুলো রয়েছে, সেগুলো যেন আমি ছেড়ে দিয়ে আমি সত্যিকারের হেলথ কনসিয়াস হই, তাহলে হচ্ছে আসল সার্থকতা। তো আমি বিদায় নিচ্ছি, তবে তার আগে আমাদের জিমের 2-1টা ক্লিপ প্লে করে দিচ্ছি, যাতে তুমি বুঝতে পারো যে আমাদের জিমের অ্যাকচুয়ালি কি কি অ্যাচিভমেন্ট হয়েছে এ পর্যন্ত, এবং আশা করছি তোমরা প্রাউড ফিল করবে। আল্লাহ হাফেজ, বাই। এই জিমের নাম হচ্ছে শিবালয় ফিটনেস ক্লাব। এটা কিন্তু আরিচাতে অবস্থিত। তো এত দুর্গম জায়গাতে যে এত সুন্দর পরিবেশ বা মনোরম পরিবেশ একটা জিম আছে, বা এই জিমটা যে দেখতে এমন হবে আমি কখনো চিন্তা করি নাই। তো ভাইকে থ্যাংক ইউ সো মাচ। ভাইয়ের জন্য কিন্তু কারো একটা হাত তালে। তো ভাইকে অন্তরান্তস্থল থেকে আমি সাধুবাদ জানাই, কারণ আপনি এত দূরে বা এত দুর্গম একটা পরিবেশে যে ছেলে মেয়েদের জন্য এত সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জ্ঞাপন করবো বা ধন্যবাদ জানাবো হচ্ছে আলামিন ভাইকে, যে এত প্রত্যন্ত গ্রামে বা এত দুর্গম জায়গায় যে এত সুন্দর একটি মনোরম পরিবেশে একটা ব্যায়ামাগার বা জিম প্রতিষ্ঠিত করেছেন। তো আমি সাধুবাদ জানাই আলামিন ভাইকে, এবং এখানে শিবালয় যে ফিটনেস ক্লাবটা আরো যারা কর্মকর্তা আছে বা কর্মচারী আছে, আমি সবাইকে সাধুবাদ জানাই। এবং এত এত মানুষ যারা আশপাশ থেকে বা আরিচার আশপাশ থেকে আমাকে দেখতে এসেছে, বা এই শিবালয় ফিটনেস ক্লাবের আজকে এই মহেন্দ্রক্ষণে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, সবাইকে আমি সাধুবাদ জানাই। এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যেমন সবাই জিমমুখী হয়। হ্যাঁ, তো ভাই কিন্তু একটা কথা বলেছিল যে আসলে শহরে সব রকম ফ্যাসিলিটি পাওয়া যায়, কিন্তু দুর্গম এলাকায় কিন্তু সবাই এরকম ফ্যাসিলিটি পায় না। তো আলামিন ভাই যে তার নিজ এলাকা বা নিজ গ্রাম, হ্যাঁ নিজেদের এলাকা বা নিজেদের মানুষদেরকে নিয়ে কাজ করার একটা সুন্দর প্রয়াস দেখিয়েছে, বা এই দৃষ্টান্ত রূপে যে একটা ব্যায়ামাগার তৈরি করেছে, সেটা কিন্তু অনেক বড় একটা দৃষ্টান্ত। তো আমরা যুব সমাজকে বলবো যে তোমরা বাজে নেশায় আসক্ত না হয়ে বিভিন্ন মাদক আছে বা বিভিন্ন খারাপ আড্ডায় না যেয়ে তোমরা জিমমুখী হও, শরীর চর্চা করো এবং সুস্থ সুন্দর ও মাদক মুক্ত একটা সমাজ করো। আমাদের এই জিমে কিন্তু খুবই স্পেশাল একজন বডি বিল্ডার এর বডি দেখলে আপনি ভয় পেয়ে যাবেন। এই যে সাথে আমাদের সাক্ষ্য দেব, আজকে আমাদের দিনের টপ বডি বিল্ডার আর বাংলাদেশের টপ বডি বিল্ডার চ্যাম্পিয়ন কম্পিটিশন। এখন এরকম একসাথে বোঝাবে এটা
এটা কি আপনাদের জিমের মানে বেস্ট বডি বিল্ডার? ওকে, ভাইয়ের জিমের বেস্ট বডি বিল্ডার ভার্সেস ন্যাশনাল বডি বিল্ডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিবালয়া ফিটনেস ক্লাবে আজকে আমি আসছি একটু জিম ট্রাই করতে। কখনো জিম ওইভাবে ট্রাই করা হয়নি, যার জন্য জিম করতে কি কি লাগে বা জিমের যেসব যন্ত্রপাতি বিষয়বস্তু সবকিছুর সাথে আমরা আজকে এক ঝলক পরিচিত হবো। আর ওই পরিচয়টা করাবো হচ্ছে আজকে আমি। ঠিক আছে, তোমার পরিচয় করে আজকে ওর ট্রেনার হচ্ছে আমি। চলে গো। ওরে ভাইরে ভাই, দেখতে পাচ্ছ ইয়া তো ভাই আমার উপরে পড়বো। পাপ্পু, তুমি আমার সাথে জয়েন হবে, একটু জিম করতেছি। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে ক্রস ট্রেনার। এই মোবাইল সরি, শুরুতে জরিমানা। আবার নাও। হ্যাঁ, রেডি? সো এটা হচ্ছে ক্রস ট্রেনার। এটাতে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে চিন আপ করছো, রাইট? চিন আপ এটাতে অনেক ধরনের ব্যায়াম করা যায়। যেমন তুমি যদি মাসল বাড়াইতে চাও তাহলে একটা ব্যায়াম হচ্ছে যে এরকম, মনে করে এইভাবে করে, এইভাবে এই যে তোমার বাড়াই দিই। এ ভাই এত আমি এটা লোক উঠে দাম গা। হ্যাঁ, বলো। চিন্তা করে এমনি না? হ্যাঁ, মানে এটার অনেক বহুমুখী ভাই কোনো প্রয়োজন নাই, রিস্ক নিও না। কি করলি? আর আরেকটা আছে হচ্ছে এইটার, আরেকটা আছে যেটা ট্রাই, মানে মানুষ একটু মাসল একটা এই জায়গা আটলে এটা বললে সুন্দর লাগে বেশি। এটার জন্য হলো সাধারণত এইভাবে করে। আমি তো পারবোই না, শোল্ডার না, না এটা তো ট্রাইতেও লাগে, এটা ট্রাইতে লাগে এভাবে। আর হ্যাঁ এটা ঠিক আছে, এই ওজন আমার লাগে ঠিক আছে। দেও কয়টা পারে? উঠে উঠ, তাইতে বিয়া করবা তুমি? ভাই তুই শাড়ির এটা দিয়ে দেখা তো, এই ওই পাশে দিয়ে দাও, শাড়ির সাথে পাল্লা ধরবো আমি, ও পারা দিয়ে পারে, আমি করে দিয়ে পারি। রেডি? হ্যাঁ, দাও দাও দাও। কয়টা পারো? 1 2 3 4 8 6 3 7 8। খুব বেশি মারে নাই, মাত্র 8টা দিতে। 1 2 3 6 7 কংগ্রেচুলেশন। I deserve a medal, right? Yes. তবে এটা হলো আমাদের জীবনের সবচেয়ে খাসা বডি বিল্ডার। ভবিষ্যতে ওরে আমরা কম্পিটিশনে নিয়ে যাবো, রেডি করতেছি আমরা। আশা করছি আমাদের একটা পদক আয়না দিবে ইনশাল্লাহ। যে এটা এনে ঢুকাই। না না, একটু কর, একটু কর দিই, আর একটু কর দিই। হ্যাঁ, রেডি? 1 2 হ্যাঁ, আরেকটু তাই দে, তাই দে। তোর তো আসলে পেট বলে কিছু নাই, বুঝছিস? তারপরেও যদি পেট অ্যাকচুয়ালি কমাইতে চাস, হ্যাঁ না, এই যে এটা দেখাই, এই দেখ, এমনি করে থাকবি, আবার এমনি আসবি, পারবি না? তুই করে দেওয়া দে ভাই। এইভাবে আচ্ছা বুঝতে পারেন বিষয়টা। গিরা, হ্যাঁ গিরা হবে, সর্বত্র দিবি না, থাক। আরেকটা জিনিস, এটা কি পারবি? দেখ, শোনো, একটু দূরে থেকে ক্যামেরাটা ধর, ওই দিক থেকে দেখ, এটা পারস নাকি? দেখ, স্যামসাং লয়ে যাও, ছবি তুলবা, স্যামসাং লয়ে যাও। আগে না, আগে না, দেখ, এটা পারস নাকি? ওই যে ভাই, ওই পর্যন্ত দেখা না পর্যন্ত শেষ, আর কিছু করে না ভাই। দেখ, 2 ভাই ঝুলতেছেন আপনি, রিস্ক লাগতেছে আমার। 3 ঝুলতেছেন আপনি, ডর করতেছে আমার। 4 পাউডার টাচ করে ভাঙিয়ে যায়নি। ও পারবি না ভাই, এত রিক্স আমি নিব না ভাই। উক্তি বয়স ভাই আপনার পর্যন্ত যাই, তখন আমার মানে তখন বললে বা সমস্যা না, আমার এটা এইটা আমি ঘুরে গেছে। এর লেগে মানে চিন্তা ওই যে ভাই, এটা তো এলে কি হবে ভাই, বয়স হয়ে গেছে গা ভাই, এইরকম বয়স হয়ে গেছে গা, বয়স হয়ে গেছে গা।
আচ্ছা, এক পুরার বাপ হ্যাঁ। অলরেডি পুরে গেছে গা। ও নিশ্চয় করলে যাই হোক ভাই শান্তি লেগে দেখলে ঘটে থাক কাট একটু সাইডে দিবি কাট